নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। যেহেতু এটি নববর্ষের প্রথম পর্ব, তাই আলোচনা করব এমন দুটি উপন্যাস নিয়ে, যে দুটি উপন্যাসেই টক, ঝাল, তেতো প্রভৃতির নানা স্বাদের সংমিশ্রণ ঘটলেও মূল সুরটি কিন্তু মিষ্টি। আলোচনা এগোনোর আগে বলি, নমস্কার, আমি সোমালি। আপনারা দেখছেন বই চর্চায় সোমালি। আমার বই পড়তে ছোটোখাটো সৃষ্টিমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে ভালো লাগে। যদি আপনিও এ সমস্ত কাজের প্রতি আগ্রহী হন এবং এখনও বই চর্চায় সোমালি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। চলুন শুরু করি আজকের ভিডিও। বইয়ের জগৎ নতুন কিছু সৃষ্টি করার তাগিদ আমায় বড় আনন্দ দেয়। এই আনন্দেরই কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়াই বই চর্চায় সোমালি চ্যানেলের মুখ্য উদ্দেশ্য। বিশ্বাস কথাটি শুনতে ছোট হলেও এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী। কারো কাছে এটি নিছক একটি কথার কথা, আবার কারো কাছে তার জীবনের ভিত্তি প্রস্তরটি দাঁড়িয়ে রয়েছে এই বিশ্বাসের ওপর ভর করে। এমনই কিছু বৈচিত্র্যময় চরিত্রের সরল রৈখিক পথে জীবনযাপনের ক্ষেত্রে তাদের বিশ্বাস অবিশ্বাসের দোলাচলের গল্প শোনায় অভিনন্দন সরকারের উপন্যাস নীল শাওন। উপন্যাসটি সম্পর্কে বিশদ আলোচনার আগে আমি বইটির প্রচ্ছদ সম্পর্কে কিছু কথা বলতে চাইব। প্রচ্ছদটি এত মনোগ্রাহী যে বইটিকে চোখের সামনে দেখলে এটিকে সংগ্রহ করা থেকে নিজেকে আটকানোটা একটু মুশকিল। এছাড়াও কাহিনীর উপযোগী বেশ কিছু অলঙ্করণ রয়েছে বইটিতে, যেটি আমার কাছে অপ্রত্যাশিত ছিল। আমি সেগুলি স্ক্রিনে দেখাচ্ছি না, কারণ পাঠক উপন্যাসটি পড়তে পড়তে ছবিগুলিকে আবিষ্কার করলেই তিনি যথার্থভাবে উপন্যাসটির রসাস্বাদন করতে পারবেন বলে আমার ধারণা। সরাসরি চলে যাচ্ছি প্লটে। উপন্যাসের নায়ক নীল চ্যাটার্জি জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রনাট্যকার এবং পরিচালক। নিজের কাজ ছাড়া অন্য কোনো দিকে নজর না দেওয়ার ফলে স্বাভাবিকভাবেই তার দাম্পত্য জীবন স্বল্পায়ু ছিল। স্ত্রী উদিতা তাকে ছেড়ে চলে যাওয়ার পর হতাশা, রাগ এবং মেল ইগোতে যুঝতে থাকা নীলের জীবনে দমকা হাওয়ার মতোই প্রবেশ ঘটে শাওনের। ন্যাশনাল স্কুল অফ ল থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী এবং বর্তমানে ক্রিমিনোলজিতে প্রশিক্ষণরত শাওনের জীবন একটু বেশি রঙিন বলে মনে হয় যখন সে নীলের পরিচালিত কোনো ছবি দেখে। নীলের প্রতিটি ছবিতে উচ্চারিত ভালোবাসার গুরুত্বকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করে শাওন। মোহাচ্ছন্ন মানুষের যখন মোহভঙ্গ ঘটে, তখন স্বাভাবিকভাবেই তার পায়ের তলার জমি সরে যায়, তার বিশ্বাসের ভিত নড়ে যায়। নিজের বিশ্বাস ভঙ্গের জন্য মনে মনে দায়ী করে শাওন নীলকে এবং অবলম্বন করে এক অভিনব পন্থার, যার ফলে প্রতিভাবান এবং নিষ্পৃহ এক চিত্র পরিচালক এবং তার গুণমুগ্ধ অনুরাগিনী একে অপরকে আবিষ্কার করেন আদালতের চত্বরে। বিষয়টি নীল এবং শাওন এই দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। অতীতের অপরাধবোধে বিদ্ধ হতে থাকা এক পৌর বিচারক, এক কঠোর কঠিন মুখোশের আড়ালে নিজের কোমল সত্তাকে লুকিয়ে রাখা এক দক্ষ আইনজীবী, জীবনের বড় অসময়ে ভালোবাসার হাতছানি পাওয়া এক যুবক, নিজের হৃদয়ানুভূতির সামনে সমাজকে তুচ্ছ করা এক সাহসিনী নারী এবং সমাজের গতানুগতিক প্রচলিত প্রবাহ থেকে বিচ্ছিন্ন অথচ নিজের বিশ্বাসের কাছে দায়বদ্ধ ঋষি প্রতিম এক চরিত্র। এরা সকলেই নীল ও শাওনের জীবন প্রবাহের সঙ্গে সংযোজিত ও আলোড়িত হতে থাকে। এদেরকে আরও কাছ থেকে চিনতে হলে এবং বিশ্বাস অবিশ্বাসে দোদুল্যমান এদের জীবনের অভিনব গল্প শুনতে হলে অবশ্যই অভিনন্দন সরকারের নীল শাওন উপন্যাসটি পড়তে পারেন। উপন্যাসে বর্ণিত গৌণ থেকে গৌণতম চরিত্র কোনো না কোনোভাবে নিজের চারিত্রিক বৈশিষ্ট্যে পাঠকের হৃদয়ের স্পর্শ করে। তা সে ভাড়াটে গুন্ডা চরিত্র হোক বা ব্যবসায়িক বুদ্ধি সম্পন্ন কোনো প্রযোজকের চরিত্র হোক না কেন, নিজের জন্য নির্দিষ্ট যাত্রাপথ তা সে যত সংক্ষিপ্তই হোক না কেন, এই উপন্যাসে বর্ণিত প্রতিটি চরিত্র শেষ করে, অন্য কোনো চরিত্রের ভিড়ে হারিয়ে যায় না।
আমার মনে হয় নীল শাওন উপন্যাসের চরিত্র চিত্রণের ক্ষেত্রে এটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। উপন্যাসের নায়ক নীলকে মনে হয় আপাতদৃষ্টিতে ভীষণ স্বার্থপর একটি চরিত্র, যে নিজেকে ছাড়া কারুর কথা ভাবে না, কারুর কথা চিন্তা করে না। কিন্তু বাস্তবে দেখা যায় তা নয়। নিজেকে ঠিক সময়ে প্রকাশ করতে না পারা বা নিজের অনুভূতিকে ব্যক্ত করতে না পারাই বারবার তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। কখনো প্রিয়জনের অভিযোগের কাঠগড়া, আবার কখনো বা আক্ষরিক অর্থেই। উপন্যাসের নায়িকা শাওন একদিকে মেধা সম্পন্ন ভবিষ্যতের আইনজীবী, আবার অপরদিকে প্রচণ্ড আবেগপ্রবণ ও কল্পনা বিলাসী। এই বাস্তবধর্মিতা ও কল্পনা প্রবণতার টানা পড়েনে অনুরণিত হতে থাকাই যেন তার নিয়তি। নীলের প্রাক্তন স্ত্রী উদিতার চরিত্রটি ভীষণ ওয়েল ক্রাফটেড, অর্থাৎ সুনির্মিত একটি চরিত্র বলে আমার মনে হয়েছে। নারী হৃদয়ের কঠোরতম এবং কোমলতম দিকটির নির্দেশিত হয়েছে এই চরিত্রটিতে। সামাজিক বা প্রেমের উপন্যাসে মাঝে মাঝে আমাদের এমন কিছু চরিত্র চোখে পড়ে যারা সমাজের প্রচলিত স্রোত থেকে বিচ্ছিন্ন হয়েও দূরে দাঁড়িয়ে মানবতার জয়গান করে, এবং কিছু কিছু ক্ষেত্রে তারা মূল চরিত্রগুলির বিবেকের কাজও করে থাকে। যেমন এই মুহূর্তে আমার মনে পড়ছে সরঞ্জিৎ চক্রবর্তীর ক্রিস ক্রস উপন্যাসে নেরু বলে চরিত্রটির কথা। নীল শাওন উপন্যাসটিতে তেমনই একটি চরিত্র হলো জগা। উপন্যাসে জগাই এমন একটি চরিত্র যার নিজের বিশ্বাসের ওপর কখনো প্রশ্ন ওঠেনি। তার ভালোবাসা তাকে আঘাত করেছে, কিন্তু সে আজীবন নিজের ভালোবাসার কাছে, নিজের বিশ্বাসের কাছে দায়বদ্ধ থেকে গেছে। উপন্যাসটি পড়তে পড়তে মনে হতে পারে যে কিছু বিষয়ের অতি সরলীকরণ করা হলো বা সিনেমার মতো ব্যাপার স্যাপার ঘটছে, কিন্তু যেহেতু উপন্যাসটির নায়ক নিজেই সিনেমার জগতের সঙ্গে যুক্ত এবং সিনেমাটিক বিষয়ের উল্লেখ করা হয়েছে যত সংক্ষিপ্তভাবেই হোক না কেন, তাই পুরো উপস্থাপনাটাই এমনভাবে করা হয়েছে পাঠকের সামনে যে কোথাও গিয়ে বিসদৃশ্য থাকে না। সবশেষে বলবো লেখকের লেখন শৈলীর কথা। উপন্যাসটি পড়তে পড়তে এমন কিছু লাইন চোখে পড়ে যেটি আলাদাভাবে ডায়েরির পাতায় লিখে রাখতে ইচ্ছে করে। এমনই একটি লাইনের উল্লেখ আমি করতে চাইব। একটি সংলাপের কন্টিনিউয়েশন চলছে, তারই শেষ একটি লাইন বলছি। জীবনের চরম ব্যর্থতায়, ভয়ানক ভাঙনকালেও ভালোবাসা নিস্তব্ধ ঠাকুর দালানের প্রদীপের মতো অচঞ্চল। মানুষের বিশ্বাস অবিশ্বাসের দোটানায় উদ্বেলিত প্রেমের উপন্যাস পড়তে চাইলে অবশ্যই পড়তে পারেন অভিনন্দন সরকারের নীল শাওন। কিছু উপন্যাসে লেখক তার গল্প বুনন, চিত্রকল্প নির্মাণ, চরিত্র চিত্রণ, চরিত্রের ক্রমবিবর্তন, শব্দচয়ন প্রভৃতির মাধ্যমে পাঠককে একেবারে বেঁধে ফেলেন। ফলে পাঠক এই আখ্যানে বর্ণিত প্রতিটি চরিত্রের জীবন সংগ্রামের তাপে দগ্ধ হন, তাদের হতাশায় বিষাদগ্রস্ত হন এবং তাদের সুখানুভূতির শীতলতা নিজের হৃদয়ে অনুভব করেন। ঠিক এমনই একটি উপন্যাস হলো সৈকত মুখোপাধ্যায়ের তবুও জীবন জলে। এই উপন্যাস অনুভবের বস্তু। লেখক এই উপন্যাসের পুস্তক পরিচিতি অংশে যে কথা বলেছেন তার সুর ধরেই বলতে পারি, সংসারে প্রচুর মানুষ পাশাপাশি বাস করে, তাদের হৃদয় ভাঙে, তাদের জীবনে সংগ্রাম আসে, জীবনের নানা ওঠা পড়ায় তারা অনুরণিত হতে থাকে। হয়তো রাজনীতি, দুর্নীতি প্রভৃতির মতো জাজল্যমান সমস্যা এগুলো নয়, কিন্তু এই টানা পড়েনে তবুও মানুষের জীবন পাল্টে যায়। যেমন পাল্টে যায় উপন্যাসের নায়ক রাতুল এবং উপন্যাসের নায়িকা রুমির জীবন। মফস্বল এক শহরের মৃৎশিল্পী রাতুল বাপ ঠাকুরদাদার পেশাকে অন্ধভাবে অনুকরণ না করে সে এমন কিছু করতে চায়, এমন কোনো ভাস্কর্য নির্মাণ করতে চায় যাতে তার শিল্পী সত্তা তৃপ্ত হয়। স্বভাবে কিছুটা মুখচোরা সে, তাই প্রতিবেশিনী রুমির প্রতি নিজের ভালোবাসাকে সে ব্যক্ত করতে পারে না। রুমির আত্মভোলা বাবাকে বারবার তার বাড়ি পৌঁছে দিয়ে নিজের ভালোবাসা জানান দিয়ে যায় সে। অন্যদিকে রুমির তার জীবনের যাবতীয় যন্ত্রণা থেকে মুক্তির পথ বলে মনে হয় তার কেরিয়ারকে। বরাবরই ভালো ছাত্রী সে, সেই কারণেই নিজে থেকে রাতুলের দিকে এগিয়ে গেলেও
আবার নিজে থেকে পিছেও আসে সে। তার জীবন বইতে থাকে সম্পূর্ণ অন্য খাতে। জীবনের হিসেবকে অঙ্কের মতো কষে মেলাতে চাওয়া রুমি কি শেষ পর্যন্ত তেমনভাবে সফল হতে পারে যেমনভাবে সে সফল হতে চেয়েছিল? রুমি এবং রাতুলের পথ আবার কোথাও কি গিয়ে মেলে? জানতে হলে পড়তে হবে সৈকত মুখোপাধ্যায়ের তবুও জীবন জলে উপন্যাসটি। উপন্যাসটিতে রাতুল এবং রুমি ছাড়াও যে চরিত্রটি পাঠকের দৃষ্টি আকর্ষণ করে সেটি হচ্ছে তারাপদ ঘোষাল, অর্থাৎ রুমির বাবার চরিত্রটি। আত্মভোলাই মানুষটি বারবারই নিজের বাড়ি থেকে পালিয়ে যান এবং কুয়োর ধারে বা রেল লাইনের ধারে বসে থাকেন। তাকে জিজ্ঞাসা করলে তিনি উত্তর দেন যে তিনি কোনো এক ব্যক্তির প্রাণের প্রহরায় রয়েছেন, যাতে সে আত্মহননের পথ না বেছে নিতে পারে। আপাতদৃষ্টিতে এই প্রলাপ বলে মনে হয়, কিন্তু যখন তার এই কাজের আসল কারণটি পাঠকের চোখের সামনে আসে তখন পাঠকের হৃদয় আবেগ আপ্লুত হতে বাধ্য। চরিত্র চিত্রণের ক্ষেত্রে আরেকজনের উল্লেখ না করলেই নয়, সে হচ্ছে 4 বছরের বিশেষভাবে সক্ষম একটি বাচ্চা ছেলে বাবাই। তার আসল পরিচয় পাঠক উপন্যাসটি পড়তে পড়তে নিজে আবিষ্কার করবেন, সেটি শ্রেয়। কিন্তু বাবাইয়ের সঙ্গে তার মায়ের সম্পর্কের রসায়নের ক্ষেত্রে বা বাবাই ও তার মায়ের জীবন সংগ্রাম বর্ণনার ক্ষেত্রে যে বিচক্ষণতা এবং যে মর্মস্পর্শিতার পরিচয় লেখক রেখেছেন তা উল্লেখের দাবি জানায়। সবশেষে বলবো লেখকের শব্দচয়ন এবং বাক্য বিন্যাসের কথা। কঠিন থেকে কঠিনতম কোনো পরিস্থিতি বোঝাতে গিয়েও লেখক যে ভাষা, যে বাক্যের প্রয়োগ করেছেন, যে বাক্য বিন্যাসের প্রয়োগ করেছেন, তাতে পাঠকের হৃদয়ে তেমনভাবে মথিত হয় না যেমনভাবে মথিত হওয়া বা বিদ্ধ হওয়ার কথা ছিল। চরম বিষাদগ্রস্ততার মধ্যেও কোথাও না কোথাও একটা স্ফুলিঙ্গ যেন ফুটে ওঠে। এই উপন্যাস পড়লে বেশ কিছুদিন এই উপন্যাসের রেশ থেকে যায় মনে। অতি অবশ্যই পড়তে পারেন সৈকত মুখোপাধ্যায়ের উপন্যাস তবুও জীবন জলে। আজকের পর্ব ভালো লেগে থাকলে যদি এখনও বই চর্চার সোমালি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন।